খুবই সহজ, সেটা হচ্ছে মেকানিক্স। এইগুলো ম্যাক্সিমাম জিনিস তোমরা আগেই পড়ছো। তো মেকানিক্স এর বাংলা কি? বলবিদ্যা। যান্ত্রিক স্যার। যান্ত্রিক। যান্ত্রিক শব্দটা মানে তুমি মানে মেকানিক্যাল থেকে বলছো, তাই না? বলবিজ্ঞান আর কি, বলবিদ্যা। জি স্যার। স্যার বলবিদ্যা না, আমি তো বলবিদ্যা বললাম। তো মেকানিক্স হচ্ছে কি? মেকানিক্স হচ্ছে এক ধরনের সায়েন্স, যে সায়েন্সটা অ্যাকচুয়ালি কি করে, কোন একটা ফিজিক্যাল বডির বিহেভিয়ার নিয়ে আসলে কথাবার্তা বলে। যখন আমি সেটার উপর কোনো ধরনের বল প্রয়োগ করি বা সেটার কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হয়, তখন অ্যাকচুয়ালি যে ব্যাপারগুলো হয় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে মেকানিক্স। মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকচুয়ালি কি আলোচনা করা হয়, স্টাডি অফ মোশন, গতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে স্যার, মেকানিক্স বলতে বোঝাচ্ছে মানে কোনো যন্ত্র, মানে শুনলেই এরকম লাগে। আচ্ছা, মেকানিক্স বলতে এটা মনে হয়, কিন্তু এটা হচ্ছে এটা বাংলা অ্যাকচুয়ালি বলবিদ্যা। ঠিক আছে, মেশিন হচ্ছে যন্ত্র, তাই না? জি স্যার। জি স্যার। স্যার আমরা যদি আসলে কোনো গতি নিয়ে আলোচনা করি তখন আসলে মেকানিক্সের ব্যাপারগুলো চলে আসে। তো মেকানিক্সকে নরমালি দুই ভাগে, মেকানিক্সকে নরমালি আসলে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো যেমন হচ্ছে দেখো নিচে ক্লাসিক্যাল মেকানিক্স একটা পার্ট, আরেকটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পার্ট, ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সটাকে নরমালি রিজিড বডি মেকানিক্স হিসেবেও বলা যেতে পারে। এছাড়াও আরো মেকানিক্স আছে, ফ্লুইড মেকানিক্স আছে, ডিফর্মেবল বডি মেকানিক্স আছে, রিলেটিভিস্টিক মেকানিক্স আছে, এগুলো আছে। তো আমরা এই চ্যাপ্টারে নরমালি ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে একটু পড়বো, আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে খুব অল্প স্বল্প হয়তো টাচ করবো সর্বোচ্চ। তো এই ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্স কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ হয়? যেখানে ক্লাসিক্যাল মেকানিক্সের শেষ, সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা শুরু। ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে ফেল করে সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্স তার নতুন পথ শুরু করে। ঠিক আছে, সো ক্লাসিক্যাল মেকানিক্স বা রিজিড বডি মেকানিক্স, এই দুইটাকে আবার আমরা ভাগ করতে পারি দুই ভাগে। সেটা হচ্ছে স্ট্যাটিক্স আর হচ্ছে ডিনামিক্স। একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। আচ্ছা, আর ডিনামিক্সে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্স হচ্ছে কোন একটা মোশনকে ডেসক্রাইব করে, মোশনের প্রকৃতিটাকে ডেসক্রাইব করে। আর ডিনামিক্স যে কাজটা করে সেটা হচ্ছে কি করে, সে হচ্ছে মোশনের কারণগুলাকে, তোমার কারণগুলো নিয়ে ডিল করে, এই মোশনটা কেন। তো মেইনলি আমাদের আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, মানে কাইনেমেটিক্স ডিনামিক্স, এই জিনিসগুলো আমাদের তো আর অত বেশি কাজে লাগবে না। আমাদের মেইনলি দুইটা ব্যাপার সম্পর্কে একটু বেশি আইডিয়া থাকতে হবে, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমাকে কেউ বলতে পারবা যে ক্লাসিক্যাল আর কোয়ান্টামের ডিফারেন্সিয়েটটা কোথা থেকে শুরু হয়, বা কোথায় গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে আর কোয়ান্টাম মেকানিক্স শুরু করে? স্যার I = mr², ওই যে জড়তার ভ্রামক থেকে। না না, ব্যাপারটা আসলে ওইটা না। হ্যাঁ, অন্য কেউ? স্যার E = mc² মানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। স্যার, কোশ্চেনটা বুঝি নাই স্যার। আমি বললাম যে ধরো ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স, এই দুইটা, তাদের মধ্যে ইটা শুরু হয় কোত্থেকে, মানে পার্থক্যটা শুরু হয় কোত্থেকে, বা কোথায় গিয়ে, কোন জায়গায় গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স শেষ হয় আর কোন জায়গায় গিয়ে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়?
স্যার নিউটনের সূত্র দিয়ে কি শুরু হয় ক্লাসিক্যাল মেকানিক্স? হ্যাঁ, নিউটনের সূত্র দিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স শুরু হয়। আর স্যার ম্যাক্স প্ল্যাঙ্ক, কোয়ান্টামটা কি ম্যাক্স প্ল্যাঙ্কের এর মাধ্যমে নাকি? স্যার ওইটা কি মানে কোনো রেডিয়েশন কিছু? আচ্ছা, যেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের একটা কনস্ট্যান্ট আছে না, জি যদি স্যার। আমি যে আমার অবজারভেবল বা আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা যদি ম্যাক্স প্ল্যাঙ্কের যে ধ্রুবকটা আছে এইচ এর মানের অর্ডারে হয়, সেখান থেকে আসলে কোয়ান্টাম মেকানিক্স শুরু। ওইখানে গেলে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোনো কাজ করে না। ঠিক আছে, সো আমি যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি বা যেটা নিয়ে কাজ করতেছি সেটা যদি এই h/2 পাই-এর অর্ডারে স্যার হয়। এরকম একটা কথা ছিল যে মানে নিউটনের যে বলবিদ্যা এটা স্যার সবকিছু এই করতে পারে না, যেটা আসলে ম্যাক্স প্ল্যাঙ্কের মানে করছে। যেমন যে সৌরজগতের যে এইগুলা গ্রহগুলা এটা ঘূর্ণন এরকম আর কি, এটা নিউটনের বলবিদ্যাই করতে পারে না। আচ্ছা, তো h/2 পাই ওই অর্ডারে যদি থাকে তাহলে সেখান থেকে আমার কোয়ান্টাম মেকানিক্স শুরু হবে, আর আদারওয়াইজ ক্লাসিক্যাল মেকানিক্স। যেমন আমরা যে যখন কম্পটন ইফেক্ট করতেছিলাম, তারপরে ফটো ইলেকট্রিক ইফেক্ট করতেছিলাম, ওইখানে ক্লাসিক মানে ওইখানকার পার্টিকেলগুলো নিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স অত বেশি ডিল করতে পারবে না। যখন আমরা ওই অর্ডারে চলে যাব বা ওর চাইতে নিচের অর্ডারে চলে যাব, তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্সে চলে যেতে হবে। তো আমরা আসলে এই আমাদের চ্যাপ্টার সিলেবাসে যা আছে সিলেবাসে চলে যাই, মানে এতক্ষণ যা করতেছিলাম জাস্ট আইডিয়া করার জন্য মেকানিক্স সম্পর্কে। আমাদের সিলেবাসে আছে মোমেন্টাম। মোমেন্টাম কি সেটা আমরা খুব সবাই জানি। মোমেন্টাম হচ্ছে যদি আমরা একটা বস্তুর ভরের সাথে তার ভেলোসিটি গুণ করি তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটাই হচ্ছে মোমেন্টাম। এবং মোমেন্টাম হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তো লিনিয়ার মোমেন্টামকে আমরা নরমালি পি দ্বারা প্রকাশ করি। পি ইজ ইকুয়াল টু এম ভি, যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে ওই বস্তুর ভেলোসিটি। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম অবশ্যই একটা কনজার্ভ কোয়ান্টিটি, মানে একটা ক্লোজ সিস্টেমকে যদি আমরা বাইরের কোনো ফোর্স দ্বারা অ্যাফেক্টেড না করি তাহলে ওই সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম সবসময় কি হবে, সেম হবে। যেমন হচ্ছে এই জিনিসটাকে প্রুফ করা যায় কিভাবে, এই যে এরকম, যদি m1 আর m2 ভরের দুইটা বস্তু u1 আর u2 বেগ নিয়ে চলাচল করতে থাকে, মানে একই দিকে চলাচল করতে থাকে, এবং যদি এমন হয় যে u1 এর ভেলোসিটি হচ্ছে বেশি আর u2 ভেলোসিটি হচ্ছে কম, তাহলে একটা পর্যায়ে গিয়ে কি করবে, m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুকে একটা ধাক্কা দিবে। তো m1 ভরের বস্তুটা যেহেতু m2 ভরের বস্তুকে একটা ধাক্কা দিবে, তো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী m2 ভরের বস্তুটাও m1 ভরের বস্তুকে একটা প্রতিক্রিয়া বলে ধাক্কা দিবে। তো এরপরে ওই বস্তুটা এই সংঘর্ষের পরে আবার m1 ভরের বস্তুটা v1 ভেলোসিটিতে আর m2 ভরের বস্তুটা v2 ভেলোসিটিতে চলতে থাকবে। তো এখানে যদি আমরা জিনিসটা একটু বের করার চেষ্টা করি যে এই কলিশনের আগে m1 ভরের বস্তুর ভরবেগ ছিল কি m1 u1 U1 আর m2 ভরের বস্তু ছিল m2 u2। আমরা যদি এই দুইটা ভরবেগকে যোগ করি তাহলে p1 সমান কি হবে, m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এটা ছিল ইনিশিয়ালি। আর আফটার কলিশন কি হবে, আফটার কলিশন হবে m1 ভরের ভরবেগ হবে m1 v1 আর m2 ভরের বস্তু হবে m2 v2। তো এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, m1 v1 প্লাস m2 v2, এটা হচ্ছে p2। তো এটা গেল, এটা হচ্ছে আগের ভরবেগ আর পরের ভরবেগ। এখন কথা হচ্ছে ওই যে ওরা যে একজন আরেকজনকে ধাক্কা দিল, তো m1 m2 কে যে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে FAB এই বলে ধাক্কা দিছে। তো আমরা জানি নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে সমান এবং বিপরীত আরেকটা প্রতিক্রিয়া দিয়ে কি করছে, m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে আরেকটা ধাক্কা দিবে, সেটা হচ্ছে FBA আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড ফোর্স সমান সমান রিঅ্যাকশন ফোর্স, বাট একটা অপোজিট, যার কারণে একটা মাইনাস চিহ্ন দিলাম। তাহলে FAB সমান সমান মাইনাস FBA।
এই জিনিসটা তোমরা মনে হয় দেখছো যে আমরা রেসিং গেম টেম খেলতে গেলে এই জিনিসটা বোঝা যায়, মানে নর্মাল বাস্তবেও বোঝা যায় কিন্তু বাস্তবে তো এটা করা যাবে না। রেসিং গেমে আমরা কি করি যে রোড র্যাশ বা এই টাইপের গেমে কি করি করতাম, আমি ছোটবেলায় যেটা করতাম যে আমি আর কি বাইক নিয়ে গিয়ে সামনে বাইকটা একটা ধাক্কা দিতাম, তো ধাক্কা দিলে যেটা হইতো যে আমি আরো কিছু দূর পিছিয়ে যাইতাম, এরকম হয়তো না? বা যে কোনো জি রেসিং স্যার। গেমে ব্যাপারটা হয় যে তুমি সামনে কারকে যদি একটা ধাক্কা দাও দেখবা তুমি আরো পিছিয়ে যাচ্ছ, কারণ ও তুমি যতটুকু স্পিডে ওকে ধাক্কা দিবা ও ততটুকু স্পিডে তোমাকে ধাক্কা দিবে। নৌকায় নৌকায় হয়। হ্যাঁ নৌকাতে হবে। আচ্ছা তো আচ্ছা তো so আমরা এটা বলতেই পারি এফ এ বি সমান সমান মাইনাস এফ বি এ। এখন মুস্তাফিজুর রহমান, তুমি একটু বলো তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? মুস্তাফিজুর রহমান শুনতে পাচ্ছ? সাকিব হুসাইন, সাকিব তুমি কি আসো? সাকিব মুস্তাফিজ, তাহলে অ্যাটেন্ডেন্সটা আজকে বাদ দিয়ে দেই, তাইলে তো ভালো হবে ব্যাপারটা। আচ্ছা তারেক হাসান, জি স্যার। হ্যাঁ আমাকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা বলো তো। স্যার এফ ইজ ইকুয়াল টু এম এ। না তুমি একটু ভাবে বলো, মানে যে কথা যেটা ছিল সেটা বলো। ঠিক মনে নাই স্যার এটা। মনে নাই? আচ্ছা অন্য কেউ? তার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর অবস্থান স্যার ওইদিকে চেঞ্জ হবে। আচ্ছা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে ভরবেগের যে পরিবর্তন সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। সো Yes, sir. আমি এখানে বলতে পারি যে m1 বলের বস্তু m2 বলের বস্তুকে যে ধাক্কা দিবে সেটার কারণে তার ভরবেগের একটা পরিবর্তন হবে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি PAB, মানে তার ভরবেগের যে পরিবর্তনটুকু হইলো সেটাকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হবে ফোর্স। তাহলে F সমান সমান আমি কি বলতে পারি, F সমান সমান dP/dt, তাহলে dPAV/dt, আর এই দিকে বলতে পারি FBA সমান সমান dPBA/dt। তো যেহেতু একটা মাইনাস আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে। আচ্ছা তো আমি এখানে দেখতে পাইলাম যে ভরবেগের পরিবর্তন দুইটার ক্ষেত্রে হইলো, এই দুটাকে আমি যোগ করার পরে যেটা পাইছি সেটা হচ্ছে 0। তার মানে কি ভরবেগের পরিবর্তনটা আসলে কি? 0 স্যার। 0 হয় না স্যার। হয় নাই, তার মানে dP/dt সমান সমান হচ্ছে 0। আচ্ছা তো এখন এখান থেকে যদি p এর মানটা বের করতে চাই তাহলে কি হবে? ইন্টিগ্রেট করে বের করতে পারি। ইন্টিগ্রেট করে বের করলে যদি ইন্টিগ্রেট করি তাহলে মান কি হবে? 0 কে ইন্টিগ্রেট করলে কি হয়? স্যার জিরো কে ইন্টিগ্রেট করলে স্যার কনস্ট্যান্ট স্যার। যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 হয়। সো আমাদের এখানে p এর মানটা কি হবে? p এর মান হবে কনস্ট্যান্ট। তো p সমান সমান আমরা জানি PAB প্লাস PBA। দ্যাটস আমরা আসলে সিম্পলি এই কথাই বলতে পারি যে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম যে জিনিসটা ছিল এই দুটো জিনিস আসলে সেম, তারা আসলে কনস্ট্যান্ট থাকবে, পরিবর্তন হবে না। সো ইনিশিয়াল মোমেন্টাম ছিল m1 u1 প্লাস m2 u2, আর ফাইনাল মোমেন্টাম ছিল m1 v1 প্লাস m2 v2। সো এই জিনিসটা হবে কনস্ট্যান্ট, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে তো এই জিনিসটা আসলে কি বলা হয়েছে? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে বলা হয়েছে যে the vector sum of linear momentum of all particles in an isolated system remains constant in absence of any external force.
যদি কোন একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে আমি যদি কোনো এক্সটার্নালি কোনো ফোর্স না দেই, তাহলে লিনিয়ার মোমেন্টামের যে ভেক্টর সাম সেটা সমান থাকবে। ঠিক আছে, দ্যাট মিন্স ওই যে আমরা বলতাম যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কি থাকবে, একটা সংঘর্ষের আগেও পরে বস্তুর মূল ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো এই জিনিসটা আসলে এখানে প্রমাণ করা হবে। আমরা পারবো না এটা, জি স্যার। তো আগে থেকে আমরা পড়ে আসছি। এই ম্যাথটা একটু করো তো সবাই। Two bodies of masses 40 kg and 60 kg are moving opposite to each other with velocities 10 meter per second and 5 meter per second respectively, and at a time they collide. After the collision, the bodies are combined to form a single body. With what velocity the combined body will move? So এটাকে 7 মিটার পার সেকেন্ড। না, 7 মিটার পার সেকেন্ড না। দেখো এখানে একটা কথা বলা আছে, একটু খেয়াল করো। 700। না না, স্যার একটা টাইম তারা কোলিট, মানে স্যার কোলিট কথাটার ইন কি স্যার? ধাক্কা খায়, ধাক্কা খায়। স্যার 7ই তো হওয়ার কথা। স্যার তাইলে তো মানে বি বের করলেই হওয়ার কথা না স্যার? হ্যাঁ, ভিভি তো বের করতে হবে। স্যার তাইলে তো মানে ওইটাই হয়, 7 হয়। 7 আসে স্যার। জি স্যার। একটু মানে এখানে একটা শব্দ আছে, ওই একটা শব্দ হচ্ছে মেইন কাহিনী নয়। এত সহজ ম্যাথ আমি কেন করতে দিব? এটা মনে হয় মেবি মানে সংঘর্ষের পরে তারা একসাথে যে একত্রিত হয় সেটা মনে হয়। না, সেটা তো একত্রিত হয়। একটু পড়ো মানে লাইনগুলো আর আবার শুরু থেকে একটু পড়ো। জি স্যার বলছি। স্যার একটু উপরে যদি উঠাইতেন, আমি স্যার মানে প্রথমে একটু বুঝতে পারিনি তো, স্যার বের হয়ে এইবার যাইতেছিল বুঝছি স্যার স্যার। আমার কেন স্যার জানি। এইবার এটা তো অন হবে collision স্যার, হবে অন না হবে স্যার। স্যার, অন হবে স্যার। দুইটা বিপরীত দিকে যাইতেছে স্যার, স্যার এটা তো কলিশন করবে না অপোজিট কোনদিনও দিকে স্যার। স্যার, এই জন্য অন হবে স্যার। স্যার অন না অ্যান্সার স্যার? হ্যাঁ, 1। জি স্যার এবার বুঝছি, মানে দুইটা তো অপোজিট দিকে বিপরীত দিকে যাইতেছে স্যার, স্যার। প্রথমে ধরতে পারি না স্যার। আচ্ছা, মানে অপোজিট দিকে গেলে হচ্ছে এই কলিশন কিন্তু করবে, মানে অপোজিট বলতে দুইটা মুখোমুখি মাইনাস দিকে আসতেছে। ঠিক আছে, মানে একটা ডিরেকশন আরেকটা ডিরেকশনে অপোজিট। দুইটা দুই দিক থেকে আসতেছে। দুইটা দুই দিক থেকে আসতেছে, এবং যেটা হবে যে ধরো একটা বড় বাস যদি একটা ছোট্ট সিএনজি কে ধাক্কা দেয়, কি হবে? সিএনজি কে ঠেলে নিয়ে যাবে, তাই না? জি স্যার। ব্যাপারটা ঘটনা আসলে ওই রকম। স্যার ম্যাথটার নিয়মটা যদি স্যার একবার যদি বলতেন স্যার কাইন্ডলি। এই যে দেখো এখানে বলা আছে যে দুইটা স্যার বস্তু। মিলিত হওয়ার পর স্যার M2 দিকে যাবে না, M2 যেদিকে যাচ্ছিল ওদিকেই তো যাবে স্যার। যে লাস্টে যেটা ভেলোসিটি দ্য কম্বাইন্ড বডি উইল মুভ, মানে কোন দিকে যাবে ডিরেকশনটা স্যার, M2 যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, না M1 যেদিকে যাচ্ছিল ওইদিকে যাবে। সরি M2। হ্যাঁ, কারণ M1 এর যার ভর বেশি তার দিকেই তো যাবে। ভর বেশি না, যার মোমেন্টাম বেশি। যার মোমেন্টাম বেশি স্যার। M1 এর মোমেন্টাম হচ্ছে আমার 400 আর M2 এর মোমেন্টাম হচ্ছে আমার মোমেন্টাম হচ্ছে 300। স্যার M1 এর দিকে যাবে। M1 এর দিকে, M1 যদি M1 এর দিকে স্যার। হ্যাঁ M1 এর দিকে যাবে। মানে M1 এর যে ডিরেকশন ছিল ওর ডিরেকশনটা ঠিক থাকবে, আর M2 মানে ডিরেকশন। স্যার যদি M2 এর দিকে যেত তাহলে মানে যে সাইন নেগেটিভ আসতো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা ধরছি ওইটা মানে ঠিক থাকলে পরে প্লাস আসবে, যদি উল্টে যায় তাহলে নেগেটিভ আসবে। আচ্ছা এখানে যেটা করতে হবে যে আমাদের যে ফর্মুলা দেয়া আছে M1 U1 M2 U2 সমান সমান M1 V1 M2 V2। M1 হচ্ছে 40, M2 হচ্ছে 60।
তো m1 এর ভেলোসিটি হচ্ছে আমার 10 আর m2 হচ্ছে 5। তো কিন্তু একটা একটা উল্টা, মানে একটা যদি উত্তর দিকে যায় আর একটা হচ্ছে দক্ষিণ দিকে যাচ্ছে। সো আমরা যদি m1 কে u1 কে যদি আমরা পজিটিভ ধরি তাহলে u2 কে নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। আর ফাইনালি কি বলা হয়েছে, আফটার দ্য কলিশন দ্য বডি কম্বাইন করছে। কম্বাইন যদি করে তাহলে m1 প্লাস m2 হবে, আর এখানে b1 b2 দুইটা লাগবে না, যে কোনো একটা v বের করলেই হবে। এই হচ্ছে কাজ। যদি আমাদের মান পজিটিভ আসে তাহলে ডিরেকশন হবে m1 এর দিকে, আর মান যদি নেগেটিভ আসে তাহলে ডিরেকশন হবে m2 এর দিকে। স্যার একটা কথা বলার ছিল স্যার আপনাকে। হ্যাঁ, বলো। স্যার ওই গতদিন কাহটে হাজরা 32 স্যার ছিলাম হচ্ছে আমি স্যার, হাজরা জিবি 32 যেটা স্যার। হুম। স্যার ওখানে তো আমি 21 আর 22 মেবি আমার পজিশন ছিল। তো আমি তো ফাইনাল রাউন্ডে স্যার আমার কোনো কল মানে কনফার্মেশন পাইলাম না। ফার্স্ট রাউন্ডে কল পাইছিলা? ফার্স্ট রাউন্ডে মানে হ্যাঁ ফার্স্ট রাউন্ডের পরে আর তুমি কল পাই নাই। ফার্স্ট রাউন্ডে কল কই পাইছিলা? মেইলে? মেইল আছে স্যার। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে যদি মেইলে কল পাও তাহলে সেকেন্ড রাউন্ডে তো পাওয়ার কথা ছিল, কারণ স্যার আমার পজিশন ছিল 21 আর 22 এরকম কিছু। আচ্ছা, যাদের এরকম একটু সমস্যা হয়েছে, মানে অনেকেরই একটু সমস্যা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু আছে যাদের প্রবলেম হয়েছে এরকম, যাদের মেইল ভুল ছিল। মানে আমরা আমার তো প্রথমটা মানে আসছে, তাহলে সেকেন্ডটা তো এটাই বললাম যে তোমারটা যে প্রথমটা চলে আসে, তুমি কোন রুমে ছিলা? স্যার আপনি যেটাই করতেছিলেন, আপনি আর ম্যাডাম যেটাই করতেছিল। আচ্ছা, আমি আর ম্যাডাম যেটাই করতেছিলাম। জি। আচ্ছা, আমি তাহলে তুমি একটু ক্লাস শেষে ওয়েট করো, আমি তোমাকে দেখাবো কি অবস্থা, আমি দেখবো। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তো এই ম্যাচটা কি পারবা তোমরা সবাই? জি স্যার, এখন বুঝতে পারছি না। আচ্ছা, কে যেন ম্যাচটা কি করে দেওয়ার কথা বলতেছিল? স্যার স্যার ভর যদি স্যার কম থাকে কিন্তু গতিবেগ যদি বেশি থাকে তাহলে স্যার দিকটা ওই গাড়িটার দিকেই হবে। ভর না, এখানে মেইন ব্যাপারটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার মোমেন্টামের উপর, শুধু ভর না। তোমার ভর আর বেগ এই দুটো মিলিত শক্তির উপর ডিপেন্ড করবে যে কি হবে, ঠিক আছে। ধরো এরকম অনেক সময় হইতে পারে না যে ধরো একটা মোটা মানুষ দাঁড়ায় আছে, যেমন আমি বলতে চাচ্ছিলাম যে স্যার হ্যাঁ বলো। জি স্যার। তুমি কিছু বলছো, আমি শুনি নাই। স্যার ওর কাছে মনে কথা না স্যার, মানে নেটটা খুব সমস্যা করতেছে তো স্যার, কথাগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার ওর মনে ভয়েস ডিলে যাচ্ছে, এইজন্য ও লেটে বলতেছে সব। হচ্ছে এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, যে একটা বস্তু যখন লিনিয়ার মোশনে থাকে তখন তার মধ্যে যে মোমেন্টামটা থাকে সেই মোমেন্টামটাকে আমরা বলি কি, তার ম্যাস আর ভেলোসিটি গুণফল, এবং সেটাকে আমরা বলি লিনিয়ার মোমেন্টাম। কিন্তু একটা বস্তু যদি রোটেশনাল মোশনে থাকে তখন তার মধ্যে যে মোমেন্টামটা তৈরি হয় সেই মোমেন্টামটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। একটা বস্তু যদি রোটেশনাল মোশনে থাকে তখন যে মোমেন্টামটা থাকে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা আবার একটু ডিফারেন্ট, নরমাল মোমেন্টামের মতো না। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কিভাবে বের করা হয়? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্রোডাক্ট অফ দি মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে আমি যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি গুণ করি তাহলে আসলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাওয়া যায়। তো এখানে কথা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তাহলে আসলে কিভাবে আসে, বা অ্যাঙ্গুলার মোমেন্টামটা বা মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি, বা অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি। আচ্ছা, আমাকে কেউ একজন একটু বলো তো যে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? স্যার এটা জড়তা স্যার, বস্তুর জড়তা, যার জন্য স্থির থাকতে চায় বা মানে গতিশীল থাকতে চায় বস্তু, যে মানে যে অবস্থা আছে এই অবস্থায় থাকার যে প্রবণতা স্যার, এটাই মোমেন্ট অফ ইনার্শিয়া। না ওটা হচ্ছে শুধু ইনার্শিয়া। স্যার জড়তার ভ্রামক স্যার।
হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে জড়তার ভ্রামক। এই জিনিসটা কি একটু বলো। স্যার আমরা যদি কোনো একটা বস্তুর মানে মানে যেটা হচ্ছে ভর কেন্দ্র থেকে যে কোনো ডিস্টেন্সের যে দূরত্বটা, ওই দূরত্বগুলা মানে প্রত্যেকটা পার্টিকুলার যে পয়েন্টের দূরত্বগুলা মেজার করে যদি এগুলা গড় করি, সেক্ষেত্রে যে মানটা পাই সেটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টিগ্রেট করে ভর কেন্দ্র থেকে স্যার। আচ্ছা, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা আমরা যদি একটু এক্সপ্লেইন করি। মোমেন্ট অফ ইনার্শিয়া স্যার হচ্ছে জড়তার ভ্রামক বলতে বোঝায় যে মানে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাই, সেইটাই তো জড়তার ভ্রামক। ওটা হচ্ছে জড়তা, ওটা জড়তার ভ্রামক না। আচ্ছা, স্যার সব অ্যাঙ্গুলার মোমেন্টের কি রেশিও হবে এটা? না, জিনিসটা হচ্ছে এইরকম যে অ্যাঙ্গুলার মোশনে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমাদের ভর যে কাজ করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম কাজ করে। ঠিক আছে, লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা ভর হিসেবে যা বুঝি, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে ভরের কাজটা যে জিনিসটা করে সেটা আসলে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোন একটা বস্তু কি করে, একটা বস্তু অবশ্যই একটা যে কোনো একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘোরে, তাই না? তো একটা অ্যাক্সিসকে যখন কেন্দ্র করে ঘুরে, তখন ওই একটা বস্তু থেকে এই আমার অ্যাক্সিসের যে দূরত্ব যতটুকু, ওই বস্তু থেকে আমার অ্যাক্সিসের দূরত্ব, সেটা দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি। মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান সমান কি এম ইন্টু আর স্কোয়ার। এম হচ্ছে ওই বস্তুর ভর আর আর হচ্ছে অ্যাক্সিস থেকে ওই বস্তুর দূরত্ব। সো আই সমান সমান এম আর স্কোয়ার। তো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। স্যার আমরা বুঝলাম স্যার, আরটা হচ্ছে স্যার ভর কেন্দ্র থেকে ওই এক্সিসের দূরত্ব। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই, মানে আমি এই বস্তু থেকে বস্তুর ভরকেন্দ্র থেকে আসলে দূরত্বটা হয় অ্যাকচুয়ালি। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া কাজটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া কাজটা হচ্ছে এরকম যে রৈখিক পথে বা কৌণিক পথে একটা বস্তু যখন ঘোরে, সে এই মোমেন্ট অফ ইনার্শিয়া সেই জিনিসটা প্রোভাইড করে যেটা রৈখিক পথে ঘুরলে একটা ভর প্রোভাইড করতো। ঠিক আছে, ভরে যেমন কি দিত, এনার্শিয়া দিত। আর কৌণিক পথে চলার সময় এই মোমেন্ট অফ এনার্শিয়াটা ওই এনার্শিয়ার মতো কাজ করবে। ঠিক আছে, এবং এই জন্যই দেখো যে আমরা যখন হচ্ছে ইটা করতেছি, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করতেছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এখানে কিন্তু লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে মাস ইনটু ভেলোসিটি। দেখো এই মাসের সাথে এটা কিন্তু একদম ইকুইভ্যালেন্ট, এইটা এই ভেলোসিটির সাথে এই ভেলোসিটি ইকুইভ্যালেন্ট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়াকে এল দ্বারা প্রকাশ, অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান সমান আই ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর লিনিয়ার মোমেন্টাম তো আমরা জানি, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পি সমান সমান এম ভি। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক বের করা যায়, সেটা হচ্ছে এইরকম যে এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। মানে আমরা যদি অ্যাঙ্গুলার লিনিয়ার মোমেন্টামের সাথে আর গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা পেয়ে যাই। মানে এল সমান সমান এম বি আর সাইন থিটা, যেহেতু সাইন থিটা আছে অবশ্যই এখানে কি আসবে, ক্রস প্রোডাক্ট আসবে। সো এটা আসবে এল সমান সমান আর ক্রস পি, এম বি সমান সমান যেহেতু পি, সো এটা হবে আর ক্রস পি। কিন্তু কোনোভাবেই কিন্তু এটাকে পি কস আর লেখা যাবে না। লেখা যাবে পি কস আর? না স্যার, তাহলে আসবে স্যার সাইন মাইনাস থিটা স্যার। আর সাইন সাইন মাইনাস থিটা সাইন প্লাস থিটা এক না, কজ হইলে লেখা যেত, কস, আর ডট পি হইলে বা পি ডট আর লেখা যেত। এটা কিন্তু লেখা যাবে না, কারণ দুইটা ডিফারেন্ট জিনিস। ওকে, আচ্ছা, তো যেহেতু আমরা কৌণিক পথের ব্যাপারগুলো পড়তেছি, এখানে আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি বলতো কেউ? টর্ক একটি ভেক্টর জড়তার রাশি স্যার। ভ্রামকের একক কি স্যার? টর্ক একটা ভেক্টর রাশি, হ্যাঁ কথা সত্য, কিন্তু টর্ক কি?
স্যার বল এবং দূরত্বের গুণফলকে তো স্যার ঘূর্ণন বোঝায় স্যার। স্যার টর্ক হচ্ছে কোনো একক দূরত্ব থেকে কোনো জায়গার উপর বল প্রয়োগ করলে ওই যে বিন্দু থেকে স্যার বল প্রয়োগ ঘূর্ণন করা প্রতিকারে হচ্ছে ওই বিন্দু থেকে বল প্রয়োগ বন্ধ দূরত্ব এবং যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে তার গুণফল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। রৈখিক বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা বল যে কাজ করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে টর্ক হচ্ছে সেম কাজ করে। ঠিক আছে? লিনিয়ার মোশনের ক্ষেত্রে তো নরমাল আমরা কোনো এক জায়গায় একটা ধাক্কা দিলাম বা একটা প্রেসার দিলাম, সেখানে একটা বল প্রয়োগ করা গেল। কিন্তু অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে শুধু ফোর্সটা আসলে ডিপেন্ড করে না, ফোর্সের অবস্থানের উপর ডিপেন্ড করে আমার এই অনেক কিছু চেঞ্জ হয়। আমি যদি এখানে ফোর্স দেই তাহলে একরকম হবে, এখানে ফোর্স দিলে একরকম হবে, এখানে ফোর্স দিলে একরকম হবে। তোমরা কখনো দেখছো, ধরো এরকম কোন একটা জিনিসকে তোমরা ধাক্কা নিয়ে গেছো কখনো? হ্যাঁ স্যার দরজার এইখানে ধাক্কা দিও, দেখবা যে ওই সেম দরজায় ধরো কোনো ভারী টাইপের যদি কোনো দরজা হয়, হেভি দরজা হয়, এইখানে তুমি ধাক্কা দিও, দেখবা যে কষ্ট হচ্ছে অনেক। এখানে ধাক্কা দিবা, কষ্ট ফোর্স অনেক বেশি লাগবে স্যার। আগে যে এই গ্রামে আমি দেখতাম, ছোটবেলায় আমি দেখতে খুব মজা লাগতো, যখন ওই গ্রামে হচ্ছে ধান কাটতো, মানে এই সময়টা আসতো, তখন দুইটা জিনিস আমার খুব মজা লাগতো, মানে এখন যদিও নাই। একটা হচ্ছে মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসতো, এই জিনিসটা দেখার জন্য আমি খুব ওয়েট করতাম, মানে আমি রাস্তায় থাকতাম এটা দেখার জন্য যে মহিষের গাড়ি দিয়ে ধান নিয়ে আসতেছে। মহিষের গাড়ির চাকা কিন্তু নর্মাল চাকা থাকতো না, কাঠের চাকা থাকতো, অনেক বড় থাকতো। হ্যাঁ, বড় বড় কাঠের চাকা থাকতো। তারপরে সেই মানে আমাদের ওদিকে মাঝে মাঝে এরকম হইতো, একবার আমি এরকম দেখছিলাম যে আমার চাচার বাড়ি থেকে ওই মহিষের গাড়ি, মানে মহিষের গাড়িগুলা ওই বাড়ি থেকে নিচে নামাইতেছিল, তো রাস্তা একটু অনেক ভালো ছিল, তো যে লোক ওইটা নামাচ্ছিল সে আর রাখতে পারে নাই, তো পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে গাড়ি চলে গেছিল। পরে সেই গাড়িটা কিভাবে আনছে জানো? সেই গাড়িটা আনছে হচ্ছে মহিষ দুইটাকে ওই পুকুরে নামিয়ে দিচ্ছে। ওরা তো সাঁতার জানে, ওরা ওই গাড়িটা আবার নিয়ে পুকুর থেকে উঠে আসছে। এই জিনিসগুলো দেখতাম, আমার ভালো লাগতো। তো তখন আরেকটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে এরকম যে মানে ধানগুলা হচ্ছে ফার্স্টে তো নর্মালি হচ্ছে আগে যেটা করতো বাইয়ে বাইয়ে মারাই করতো স্যার। মারাই করতো আর কি। পরবর্তীতে যেটা করতো যে ওই ধানগুলো আর একটু নষ্ট নষ্ট হয়ে যাওয়ার সময় গরু দিয়ে পাড়ায় পাড়ায় মারাই করতো। ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেখতাম তখন। তো তখন কি হতো যে এরকম একটা জায়গায় দুইটা তিনটা গরু থাকতো, তো দেখো যে বেচারা গরু এখানে থাকতো, আরেকটা ধরো এখানে থাকতো, একটা এখানে থাকতো, আরেকটা এখানে থাকতো, ওর ঘোড়া লাগতো কিন্তু এই বরাবর, ওর ঘোড়া লাগতো এইটুকু, ও আর একটু কম, আর এখানে যে থাকতো ও হচ্ছে জাস্ট ঘুরতো। এবং আমি খেয়াল করে দেখতাম যে বাড়িতে যদি কোনো মানে একটু তাজা তাজা টাইপের গরু থাকতো, ষাঁড় থাকতো, ওকে দিত এই পাশে, আর গাভী টাইপের যেগুলো থাকতো সেগুলো দিত এই পাশে, যাতে কষ্ট কম হয়। ঠিক আছে? মানে আমাদের গ্রামের মানুষ ওরা কিন্তু সায়েন্স জানে না, কিন্তু ব্যাপারগুলা ধরে ফেলে। স্যার সায়েন্স মানেই তো হচ্ছে স্যার কোন কিছু সম্পর্কে বিশেষ জ্ঞান। এখন মনে করেন গ্রামের লোকজন হয়তো ওইটা জানে যে কিভাবে হয়, কিন্তু কি মানে ম্যাথমেটিক্যালি জানে না। ম্যাথমেটিক্যালি জানে তারা ওইটা হিসাব করতো স্যার যে গরুটা বেশি ঘুরতেছে না কম হ্যাঁ, ঘুরতেছে। বেশি খাটা লাগতেছে গরুটা, এই জন্য ওইখানে শক্ত ওখানে সহজ বাড়তেছে। আচ্ছা, কিন্তু স্যার পাশে যেটা থাকতো সেটা তো স্যার পাক লেগে যেত, মানে বেশি ঘুরতে ঘুরতে। হ্যাঁ, যে পাশে থাকবে তার অনেক ঘুরতে হতো, অনেক আর বেশি। মূল বিষয়টা হচ্ছে এটা যে আটির সাথে যে ধান থাকতো সেটা যেন পড়ে যায়, সেই জন্য যেটা একটু মোটা তাজা সেটা ওই পাশে দিত, আর যেটা একটু নর্মাল সেটা ভিতরে রাখতো। হতে পারে। আচ্ছা, হতে পারে স্যার, আমরা নিজেও এগুলো করছি স্যার, আমার গ্রামের বাড়িতে তো আমরা এগুলোই আর কি। আচ্ছা, তো টর্ক জিনিসটা কি? টর্ক জিনিসটা হচ্ছে এরকম যে যেটা ফোর্সের মতো কাজ করে একটা একটা কৌণিক গতির ক্ষেত্রে। ঠিক আছে? এবং সেই টর্ককে আমরা টাও দ্বারা প্রকাশ করি। টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, যেখানে আর হচ্ছে আমার ওই বস্তুর থেকে ওই অ্যাক্সিসের যে ডিসটেন্স সেটা, আর এফ হচ্ছে আমার কি পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি। তো সেক্ষেত্রে টাও এর একক হবে কি? নিউটন মিটার। আর টাও এর ডাইমেনশন হবে কি?
ml স্কয়ার t ইনভার্স 2। স্যার তাহলে জড়তার ভ্রামকের এককটা কি হচ্ছে? জড়তার ভ্রামকের একক কি হবে? I সমান সমান mr স্কয়ার। m এর একক হচ্ছে কেজি আর r এর একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ারে হবে। আচ্ছা, সো রোটেশনাল মোশনের ক্ষেত্রেও অ্যাঙ্গুলার মোমেন্টাম যে জিনিসটা ওটা হচ্ছে কনজার্ভ থাকে। তো সেটাও আমরা প্রমাণ করে দেখব যে একটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে আসলে কনজার্ভ থাকে। আচ্ছা, so total angular momentum of an isolated system about a fixed point is conserved. It means that if there is no torque, যদি আমি কোনো torque apply না করি, torque মানে হচ্ছে force, there is no torque acting on a particle, its angular momentum is constant or conserved. তো angular momentum কে আমরা কিভাবে প্রকাশ করি? L is equal to I omega। আচ্ছা, যেখানে L হচ্ছে angular momentum, I হচ্ছে moment of inertia, omega হচ্ছে angular velocity। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা নিউটনের সেকেন্ড ল যদি অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে করি তাহলে কি হবে সেটা বলো তো? নিউটনের সেকেন্ড ল অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আমরা করলাম, মানে নিউটনের সেকেন্ড ল তো একটু আগে একজনে বললাম, ওইটাকেই তোমরা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে একটু বলো। স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং যদি স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যদি গুণ করি তাদের মানে মানে তাদের উপর টর্ক প্রয়োগ করলে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির গুণফল এদের সমানুপাতিক হবে এবং মোমেন্ট অফ ইনার্শিয়া যেদিকে কাজ করবে স্যার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা স্যার ওইদিকে হবে। আবার একটু বলো। মানে মানে কোন বস্তুর উপর স্যার এর মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এর গুণফল হলো যে স্যার টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে ক্রিয়া করবে ভেলোসিটিটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা স্যার ওইদিকে হবে। আসলে হচ্ছে কি যেটা হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে পরিবর্তনের হার সেটা অ্যাকচুয়ালি কার সমানুপাতিক হবে? টর্কের সমানুপাতিক, তাই না? জি স্যার। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে L, সো dl/dt সমান সমান হবে টাউ, তাই তো? আচ্ছা, সো dl/dt, সো L সমান সমান I ওমেগা, তাহলে কি হবে? ddt I ওমেগা। I হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা জিনিসের জন্য কনস্ট্যান্ট, তো সেটা সামনে চলে আসবে, তাহলে কি আসতেছে আমার? dl/dt সমান সমান I d ওমেগা বাই dt। এখন বলো d ওমেগা বাই dt মানে কি? স্যার ভেলোসিটি ভাগ টাইম মানে হচ্ছে স্যার স্যার ত্বরণ অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো আমাদের এখানে যেটা আসলো সেটা হচ্ছে dl/dt সমান সমান I আলফা সমান সমান হচ্ছে টাউ। সো টাউ ইজ ইকুয়াল টু I আলফা। আচ্ছা, এখন আমরা শুরুতেই বলে দিছি যে আমরা কোনো ধরনের টাউ অ্যাপ্লাই করি নাই, তার মানে টর্কের মান হচ্ছে 0। যদি নো টর্ক থাকে তাহলে টাউ সমান সমান 0, তাহলে dl/dt সমান সমান 0। আচ্ছা, dl/dt সমান সমান যদি 0 হয় তাহলে L সমান সমান কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। সো আমরা এখানে দেখলাম কি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কনস্ট্যান্ট থাকে বা কনজার্ভ থাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখো তো পারো কিনা।
স্যার আরপিএম মানে কি রোটেশন পার মিনিট? হ্যাঁ, রোটেশন পার মিনিট। স্যার 5.76 into 10 to the power 4। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। এই কার এটা একটু অফ রাখো। আচ্ছা, আমাদের স্টুডেন্ট 13 জন হয়ে গেছে বাবা। তো ওমেগার মান কত আসছে? স্যার 360 স্যার, কারণ 6 360 into 60 স্যার। 6 into 60 কেন? স্যার কারণ মিনিটে আছে স্যার, এটা সেকেন্ডে নিস। তো পাই দিয়ে ভাগ দিতে হবে না? 2 পাই দিয়ে। সরি স্যার, পাই দিয়ে ভাগ দেই না স্যার, তাহলে একটু ছোট হবে স্যার। মানে আমি মুখে মুখে করছি তো স্যার। হইছে কি অ্যানসার পাইছো? এখানে কি বের করতে বলছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম L সমান সমান I ওমেগা। তো I সমান সমান কি? I সমান সমান হচ্ছে m r স্কয়ার। m দেয়া আছে, r দেয়া আছে। আর ওমেগার মান হচ্ছে কি দেয়া? 6 rpm, রোটেশন পার মিনিট। তো এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে কি লিখতে হবে? 6 ইনটু 60/2। যেহেতু মিনিট দেয়া আছে 6 ইনটু 60, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড। তারপরে যেহেতু আমরা এটাকে রেডিয়ানে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে 2 পাই দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? ওমেগার মান পেয়ে যাব, সেইটা ওইখানে বসাইলেই অ্যান্সার চলে আসবে।
রেশম করতে পারছো? স্যার আমার ক্যালকুলেটর নেই, আমি ক্যালকুলেটর খুঁজতেছি। আচ্ছা, সালমা? আমারও সেম স্যার, ক্যালকুলেটরই পাচ্ছি না। আচ্ছা, তাহলে এটা করে ফেলো, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট যে যাই সেটা হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। বিজ্ঞানী কেপলার প্ল্যানেটারি মোশন নিয়ে তিনটা ল দিছিলেন। আসলে কেপলারের গুরুর নাম কি বলতো, যিনি আসলে আসলে প্ল্যানেটারি মোশন নিয়ে কাজ শুরু করেন? বলতে পারবা যে প্ল্যানেটারি মোশন নিয়ে শুরুতে কাজ শুরু করে কে, কেপলার নাকি ওনার বস? স্যার অপশন দিলে পারবো, ওনার বসের নামটা মনে আসতেছে না। উনি আর কি ওনার বসের আর কি সামান্য ইগুলো ধরে আর কি করছিল, পরবর্তীতে ধারণা দিছিল আচ্ছা, সৌরজগতের ধারণা। হ্যাঁ, টাইকো ব্রাহে, তাই না? স্যার আগেরটা অ্যান্সার কি 45,836? আমি অ্যাকচুয়ালি অ্যানসারটা বলতে পারতেছি না এই মুহূর্তে। আমারও সেম আসছে 45,836। 36 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড হতে পারে। এত বড় আসলো। আচ্ছা, তো বিজ্ঞানী মানে অ্যাকচুয়ালি এই গ্রহের গতি কেমন সেগুলো নিয়ে অনেক বিজ্ঞানীদের অনেক ছিল, বিভিন্ন ধরনের মতবাদ ছিল। একসময় গ্রিকরা চিন্তা ভাবনা করতো, পরে টলেমি একটা তত্ত্ব উপস্থাপন করছিল। তো তখন যেটা হয়েছিল, তখন পৃথিবীটাকে মহাবিশ্বের কেন্দ্রে ধরছিল, আর বাকি যা যা আছে সেগুলাকে বলছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু দূর, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো মানে এগুলোর তো কোনো ব্যাখ্যা ছিল না। তারপরে কোপার্নিকাস আসলেন, উনি সূর্যকে মহাবিশ্বের কেন্দ্রে স্থির ধরে বললেন যে সবকিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো বিজ্ঞানীদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে, মানে একটা থিওরিকে চেঞ্জ করে একটা থিওরি আনা, এটা খুবই টাফ কাজ, মানে মানুষ মানতে চায় না। তো এরপরে বিজ্ঞানী টাইকো ব্রাহে উনি হচ্ছে এইগুলা নিয়ে কাজ শুরু করেন, এবং উনি কাজ শেষ করে যাইতে পারেন নাই, কিন্তু ওনার স্টুডেন্ট বা ওনার সহকর্মী হচ্ছে জোহান্স কেপলার, উনি হচ্ছে এইটাকে শেষ পর্যন্ত হচ্ছে প্রকাশ করেন, যেটা এখনো খুবই বিখ্যাত কেপলারস ল হিসেবে পরিচিত। তো উনি তিনটা ল দেন। ফার্স্টের লকে বলা হয় ল অফ এলিপস, মানে কক্ষের সূত্র। এটা হচ্ছে কি, প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন এলিপস উইথ সান অ্যাট ওয়ান ফোকাস। প্রত্যেকটা প্ল্যানেট বা প্ল্যানেটগুলা সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ল অফ এলিপস, প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন এলিপস উইথ দ্য সান অ্যাট ইটস ফোকাস, মানে এটাকে দেখো সানকে একটা ফোকাসে রেখে ইলেকট্রিক্যাল পথে সব হচ্ছে গ্রহ প্ল্যানেটগুলো ঘুরতে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট কথা উনি বললেন। তারপরে সেকেন্ডটা বললেন ল অফ এরিয়া, the line connecting the sun to a planet sweeps equal areas in equal times. ধরো এখানে একটা সান আছে, সেই সান আছে এখানে আর প্ল্যানেট আছে এখানে। তো একটা নির্দিষ্ট সময় পরে এই প্ল্যানেটটা এখান থেকে এই পর্যন্ত যায়। তো এখান থেকে এই পর্যন্ত গেলে এখানে যতটুকু এরিয়া কভার করবে, এই এরিয়ার যে ক্ষেত্রফল হবে। আবার এইটাকে আমরা যদি অন্য কোনো চিন্তা করি, যে এখানে একটা প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটটা ওই একই টাইমে এখান থেকে এখানে গেছে, সেক্ষেত্রে এখানে যে এরিয়া কভার করবে এই দুইটা এরিয়া হবে সমান। বলছে দ্য লাইন কানেক্টিং দ্য সান টু এ প্ল্যানেট সুইপস ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সূর্য ও গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল সেকেন্ড ল। আর থার্ড লতে কি বলছেন? থার্ড লতে বলছেন ল অফ টাইম। এটা the square of the orbital period of a planet is proportional to the cube, মানে third power of the mean distance from the sun. এই সান থেকে যে কোনো একটা প্ল্যানেটের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বের কিউব
সেটা কি হবে, যে এই প্ল্যানেটের পর্যায়কালের সমানুপাতিক। সূর্যের চারদিকে যে কোনো একটা গ্রহের যে পর্যায়কাল বা আবর্তনকাল, সেই আবর্তনকালের বর্গ হবে কি সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, মানে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ। বুঝতে পারছো? তিনটা সূত্র। একটা সূত্র কি বলছে, যে সূর্যকে একটা ফোকাসে রেখে প্রত্যেকটা প্ল্যানেট উপবৃত্তাকার পথে ঘুরে। দ্বিতীয় লাইনে বলছে সূর্য থেকে যে কোনো একটা প্ল্যানেটের যে সংযোগ সরল রেখা, সেটা একটা নির্দিষ্ট সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর থার্ড কি বলছে, যে মানে সূর্যের চারদিকে কোন একটা গ্রহের যে আবর্তনকালের বর্গ, সেটা সূর্য থেকে ওই গ্রহের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই তিনটা সূত্র হচ্ছে বিজ্ঞানী কেপলার দেন। স্যার ডিসটেন্সকে কি করলো কেন? হ্যাঁ হ্যাঁ, ডিসটেন্সটাকে কিউব করলো কেন? পাওয়ারটা 3 হলো কেন? আচ্ছা কিউব হইলো কেন সেটা তো আসলে বলা যাবে না, মানে ব্যাপারটা হচ্ছে ঘটনা আসলে এটাই ঘটে। এখন উনি স্যার বারবার মানে মেজার করে সান থেকে প্ল্যানেটের ডিসটেন্স আর হচ্ছে টাইম পিরিয়ডটা মেজার করে দেন হচ্ছে এই রিলেশন আসছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে পৃথিবীটাকে মানে এই গ্রহ উপগ্রহকে আল্লাহ বানাইছেন এভাবে যে সূর্য মাঝখানে ঘুরবে আর অন্যান্য প্ল্যানেট গুলো হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে। মানে এটা কিন্তু আল্লাহ বানাইছে বলেই হয়েছে, বা সৃষ্টিকর্তা সর্বশক্তিমান যিনি এগুলো তৈরি করছেন, যার কারণে এটা হয়েছে। তো এটা তো আসলে কোনো নাই যে কেন উপবৃত্তাকার পথে ঘুরে। উপবৃত্তাকার পথে ঘুরে সেটা আমরা পরে অবজার্ভ করছি যে আসলে এগুলো তো উপবৃত্তাকার পথে ঘুরতেছে। তো উপবৃত্তাকার পথে যদি ঘুরে তখন আসলে দেখা যায় যে কোনো কোনো জায়গায় ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়, কোনো কোনো জায়গায় ডিস্টেন্স অনেক কম হয়ে যায়। তো পরবর্তীতে দেখা গেল যে এইগুলো আসলে কয়েকটা সূত্র মেনে চলে। সূত্রটা কেমন, যে আমরা যদি সবগুলা গড় ডিস্টেন্স যোগ করি তখন দেখবো যে এরকম একটা সূত্র মেনে চলতেছে। মানে অ্যাকচুয়ালি গ্রহ উপগ্রহ সবকিছু আসলে সূত্র মেনে চলে, আমরা পরবর্তীতে সেই সূত্রগুলো আসলে বের করি। স্যার এ থেকে বি তে যেতে যে টাইম পিরিয়ড লাগে আর সি থেকে ডি থেকে যেতে সেম টাইম লাগবে না স্যার এই সূত্রটার ক্ষেত্রে? এ থেকে বি তে যাইতে যে টাইম পিরিয়ড লাগবে, টাইম লাগবে স্যার। হ্যাঁ টাইম একই লাগবে। হ্যাঁ জি স্যার। স্যার একটা কথা কিন্তু জিজ্ঞাসা স্যার ডিসটেন্সের একটা ফ্যাক্ট আছে, টাইমটা সেম থাকলেও ডিসটেন্সটা ভ্যারি করবে। হ্যাঁ ডিসটেন্সটা ভ্যারি করবে, এখানে ডিসটেন্স তো বেশি। জি স্যার বুঝে যাচ্ছে, কারণ একটা হচ্ছে বাম সাইডেরটা হচ্ছে মোটামুটি একটু দূরে আর ডান সাইডেরটা কাছে। আচ্ছা আর কে যেন কি বলতে যাচ্ছিল? স্যার এটা কি মোমেন্ট অফ ইনারশিয়ার কোনো এক্সাম্পল হতে পারে? হ্যাঁ অবশ্যই, এখানে মোমেন্ট অফ ইনারশিয়া কাজ করবে। তাহলে মাসটা কি ধরে নিতে হবে, মানে প্ল্যানেটের মাস? হ্যাঁ মাসটাকে ধরে নিতে হবে, প্ল্যানেটের মাস। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এই সবগুলোর মধ্যে কিন্তু দুই ধরনের মোশন আছে, মানে সানের মধ্যে বা প্ল্যানেটের মধ্যেও। ওটা কিন্তু শুধু রোটেশনাল মোশন না, সান আর প্ল্যানেটের মোশন কিন্তু হচ্ছে একই সাথে তারা হচ্ছে এক্সিসের মোশন আছে, এক্সিসের দিকে রোটেট করে, আবার হচ্ছে মানে যে কোনো একটা প্ল্যানেট সে নিজে কিন্তু একবার রোটেট করে, নিজের অ্যাক্সিসে রোটেট করে, আবার সানের চারপাশে রোটেট করে। মানে এটাকে বলা হয় জটিল গতি। মানে গতি কিন্তু অনেক ধরনের আছে, মানে আমরা নরমালি হাঁটি যেটা, সেটা হচ্ছে নরমাল মানে লিনিয়ার মোশন এক ধরনের। তারপরে ধরো ওই যে আমাদের সাইকেলের চাকা যে ঘুরে, সেটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি, তাই না? আচ্ছা সাইকেলের চাকার ঘূর্ণন গতি। কিন্তু এই যে পৃথিবীর গতি বা সূর্যের যে গতি, এগুলা কিন্তু আচ্ছা সাইকেলের চাকার গতি হচ্ছে নরমাল সহজ গতি না স্যার। এই যে দুই ধরনের, স্যার এটা তো স্যার মানে পর্যাবৃত্ত গতিও বলা যায়। তারপর স্যার আরেকটা যে অ্যাঙ্গেল নিয়ে আসে, যে tan থিটা দিয়ে একটা আছে, এমবিআর সম্ভবত। নরমাল হচ্ছে আমরা যে মুভ করি এগুলা হচ্ছে নরমাল চলন গতি বা হাঁটতে যেটা যেটা আছে। তো ঘূর্ণন গতি কোনটা? ঘূর্ণন গতি সিম্পলি শুধু ঘূর্ণন গতি হচ্ছে যে আমাদের ফ্যান যে চলে না, আমাদের যে উপরে যে ফ্যান চলতেছে, সেই ফ্যানটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি, কারণ এখানে সিম্পলি ফ্যানটা ঘোরে। বা ঘড়ি কাটার গতি, সেটাও ঘূর্ণন গতি বলতে পারি। আরেকটা আছে হচ্ছে
কমপ্লেক্স মোশন, একটু জটিল টাইপের গতি, সেখানে একই সাথে রোটেশন আছে আবার ট্রান্সলেশন আছে, দুইটাই আছে। কিভাবে সেটা? সেটা হচ্ছে পৃথিবীর গতি, তারপরে চলন্ত সাইকেলের গতি, তারা একই সাথে কি করে, নিজের অ্যাক্সিসের চারদিকে ঘুরে আবার সামনের দিকে অগ্রসর হয়। মানে এখানে চলন গতিও আছে, ঘূর্ণন গতিও আছে, দুইটা গতি মিলিত আছে, এগুলাকে বলা হয় কমপ্লেক্স গতি। আবার তুমি যদি এখন এটাকে পর্যাবৃত্ত গতি বলতে চাও, হ্যাঁ এটা পর্যাবৃত্ত গতি হবে, একটা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে, সেটাও গতি, ঠিক আছে, বাট এটা আবার স্পন্দন হবে না, ঠিক আছে। তো এটা দিয়ে মানে এই একটা জিনিস দিয়ে অনেক কিছু করা যায়। টি স্কয়ার সমান সমান এখানে যে একটা কনস্ট্যান্টকে আর প্রপোর্শনালকে উঠিয়ে দেই, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে, কনস্ট্যান্টকে আমরা কে বললাম, কেটাকে বলা হয় কেপলারস কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, এখন এই ম্যাথটা একটু আমরা একটু দেখি বলছে কি, ইফ দ্য অরবিটাল রেডিয়াস অফ দ্য মার্স ইজ 1.52 টাইমস গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য আর্থ, then determine how many time is taken by the Mars to complete one rotation about its orbit. পৃথিবীর চাইতে মার্সের রেডিয়াস হচ্ছে 1.52 গুণ, তাহলে বলছে যে মার্সের একটা রোটেশন কমপ্লিট হতে কত সময় লাগবে। কি করবা? এখন পৃথিবীর রেডিয়াসটা নিয়ে আসতে হবে স্যার। এখানে পৃথিবীর রেডিয়াসটা আমাদের 6.626 × 10⁶ সম্ভবত। পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত? 6.626 × 10⁶ স্যার, এরকম না? পৃথিবীর রেডিয়াস হচ্ছে কিলোমিটার স্যার, 6000 কিলোমিটার, মানে হচ্ছে 6 × 10⁶ মিটার। জি স্যার। আচ্ছা, আর পৃথিবীর টি কত, মানে একটা রোটেট করতে কত সময় লাগে, টাইম পিরিয়ড কত? 24 ঘন্টা। দিন। ও স্যার, একদিন হচ্ছে 24 ঘন্টা স্যার। 24 ঘন্টা না স্যার, একদিনই তো ঘুরে স্যার। আচ্ছা, এখানে কি হাউ দেন ডিটারমাইন, এখানে দেখো এটা কিন্তু অ্যাক্সিস বলে না, এটা অরবিট বলছে। একটা কক্ষপথে বের করতে বলছে। হ্যাঁ, যদি অ্যাক্সিস বলতো তাহলে তুমি 24 বলতাম, তাহলে 365 স্যার। 365। অরবিট মানে হচ্ছে সূর্যের চারদিকে ঘুরতেছে, তা 365। তার মানে জিনিসটা হবে এরকম যে T1 ডিভাইডেড বাই T2 সমান সমান R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। স্যার পুরোটার উপরে একটা রুট আসবে না? হ্যাঁ, এখানে একটা রুট আসবে। T1 এর মান 365, আর বলছে অরবিটাল রেডিয়াস অফ মার্স হচ্ছে 1.52 গুণ, তার মানে R2 এর মান হবে কত? 1.52, R2 এর মান হবে 1.52 R1, তাই না? তো তারপরে তার মানে কি R1 কাটা যাবে, এই পাশে শুধু থাকবে 1.52 কিউব, সেখান থেকে T2 এর মানটা বের করে নিয়ে আসতে হবে। সো পারবো এটা আমরা একটু করে নিয়ে আসবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি দেখবো কত হয় অ্যান্সার। আর আমাদের নেক্সট ক্লাস টেস্টে এই টাইপের ম্যাথই থাকবে। আর অবশ্যই মানে এই ম্যাথই যে থাকবে তা না, সো এই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখবো, আশেপাশে বই টই তোমাদের কাছে যে বই আছে একটু বইগুলো একটু দেখবো যে এই টাইপের আর কি কি ম্যাথ আছে, মানে এই ফর্মুলা দিয়ে আর কি কি ম্যাথ করা যায়। ঠিক আছে, আর এই ফর্মুলা দিয়ে কি কি ম্যাথ করা যায়?
হ্যাঁ মানে ধরো একই ফর্মুলায় অন্য ম্যাথ তো হইতে পারে, তাই না? জি স্যার। এখানে জাস্ট একটা স্যাম্পল দেওয়া আছে।